ভালো লাগছে এরকম কোনো খাবার যেটা কিনা প্রিবায়োটিক নয়, এরকম আহার যদি আপনি শরীরে দেন, যেটা আজকে সারা পৃথিবীর মানুষ ভুল করছে, স্বীকার করতে চাইছে না, কিন্তু যারা স্বীকার করে এই খাবারটা খাচ্ছে তারা কিন্তু অনেক অনেক সুস্থ হচ্ছে ডে বাই ডে। ফুড ব্যাকটেরিয়া তারা আমাদের শরীরকে কী করছে, বায়োকেমিক্যাল প্রসেসে খাদ্য হজম করার জন্য সহযোগিতা করছে। আপনাকে খাবার খেতে হবে জীবাণুদের, না হলে কিন্তু জীবন বাঁচবে না। আপনি জীবাণুকে বাঁচাবেন, জীবাণু আমাদেরকে বাঁচাবে। অ্যাকর্ডিং মেডিকেল সায়েন্স তারা কিন্তু এটাকে মানতে রাজি নয়। তারা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দিয়ে আপনাকে অপারেশন করে সেট করার চেষ্টা করে, কিন্তু তার লাভ কী হয়? আলটিমেট আপনার প্রবলেম আজও পর্যন্ত আপনার প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। এই ফর্মুলাতে যদি আপনি এক সপ্তাহ চলেন তাহলে কিন্তু আপনার প্রবলেম অনেক ছোট হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? ভালো নেই? পেট খারাপ? ঠিক আছে, চলুন আজকে পেটের সমস্যা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে ফেলি। পেটের সমস্যা ঘরে বসে আমরা ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া ঠিক করে ফেলব। সে যত রকমের পেটের সমস্যা হোক, পেটের সমস্যা কিন্তু অনেক। পেটের রোগ মানে গ্যাস, অ্যাসিডিটি, আলসার, আমাশা, কোলাইটিস, কনস্টিপেশন, বদহজম, আইবিএস, লুজ মোশন, খিদে নেই, বুক জ্বালা, অর্শ, ফিস্টুলা, ভগন্দর, যত রকম, এই যতগুলো নাম আমি পড়লাম, এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের পেটের রোগ। এবারে এই এক একটা প্রবলেম নিয়ে আমরা একই রকম ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, 15 বছর 20 বছর শুরু হওয়া হয় না। পেটের রোগ থেকে বেঁচেছেন এরকম খুব কম লোকই আছে। আজকে কিন্তু আমরা পেটের রোগ সারিয়ে ফেলবো। এরপরে কিন্তু আর পেটের রোগ নিয়ে ন্যাকা কান্না করবেন না যে আমার পেট ঠিক হচ্ছে না। ভালো করে দেখুন, বুঝে নিন পেটের সমস্যা বেসিক্যালি কি। পেটের সমস্যা হচ্ছে আমাদের যে পেট, সেই পেট একটা অর্গান, দ্যাট ইজ গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট বা গাট সিস্টেম। এই গাট সিস্টেম ঘিরে আজকের গল্প। সেই গল্পটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু কাল থেকে মার দিয়া কেল্লা, সমস্ত পেট রিলেটেড প্রবলেম সলিউশন এবং আরাম। চলুন আমরা দেখে নিই কেমন করে আমাদের পেটের সমস্যা হয় এবং সেটাকে কিভাবে ঠিক করতে পারবো, তাতে আমি কিভাবে সহযোগিতা করব আপনাদেরকে। আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন সিস্টেম, কেউ ভয় পাবেন না যে স্যার আপনাদেরকে পড়াচ্ছে, আমি জাস্ট ছবি এঁকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা আপনি জাস্ট বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে পেটের এই যে অর্গানটা গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, প্রত্যেকটা মানুষের পেটের ভেতরে এই নাড়ি ভুড়ি 19-20 আছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারটাকে হজম করা। হজম করে কি করবে? আমাদেরকে শক্তি দেবে। গাড়ি যেমন তেল থেকে শক্তি পায়, গাছ যেমন জল, মাটি, বাতাস আর সূর্য, এই 4টে জিনিসের মাধ্যম থেকে খাবার তৈরি করে শক্তি পায়। মানুষ বা অ্যানিম্যাল তারা কি করে? তারা তাদের শক্তিকে তৈরি করতে পারে, কিন্তু তাদের শক্তি তৈরি করে দেয় কে? গ্যাস্ট্রো ইন্টেস্টাইন সিস্টেম। কিন্তু তাদের জন্য কিছু কাঁচামাল লাগবে। কাঁচামালটা কি? আমাদের খাবার। এবার এই খাবারটা আমাদের এই অর্গানটা পুরো হজম করে আমাদেরকে শক্তি উৎপাদন করে দেয়। তাহলে শক্তি যদি প্রপার থাকে তাহলে আমাদের বডি বিন্দাস, কিন্তু শক্তি যদি প্রপার না থাকে তাহলে বডি দুর্বল হয়ে যাবে। এবারে এই রাস্তাটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আজ থেকেই কিন্তু আমরা আমাদের পেটের সমস্যাকে একদম সমাধান করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের রেকটাম বা আমাদের কোলন, মানে যেটাকে আমরা বলছি বৃহদান্ত্র। এই যে বৃহদান্ত্র বা আমাদের লিভার বা আমাদের স্টমাক, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এরকম সব ছোট ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এরা সব কি করছে? আমাদের হজমের কাজে সহযোগিতা করে। আমি মেডিকেল ভাষায় যাব না, কারণ আমরা ডাক্তার নই। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে বোঝার চেষ্টা করব যে ঘটনাটা ঘটছে কি, কেন আমাদের খাবার হজম হচ্ছে না, কেন অ্যাসিডিটি, কেন গ্যাস, কেন তারপর থেকে আমাদের আইবিএস প্রবলেম, লুজ মোশন, কনস্টিপেশনের প্রবলেম, কিংবা আমাদের শরীরে ফিস্টুলা, পাইলস, ভগন্দর, আলসার, এই ধরনের মেডিকেল প্রবলেম হয়। সেটা চলুন আমরা এবারে দেখে নিই। পেটের সমস্যার জন্য আমরা কি না কি করেছি। যে যেমন বলেছে, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদা, বিভিন্ন রকম নুস্কা। কেউ বলছে জিরে ভেজানো জল খাও, আদা খাও, রসুন খাও, মেথি খাও, মৌরি খাও, হিং খাও,
লিকার চা খাও, গ্রিন টি খাও, সব কিছু করেছি, কিন্তু পরিণাম কি? পরিণাম আমাদের আলসার, পরিণাম আমাদের আরও বেশি করে প্রবলেম। তার কারণ কি বলুন তো? কারণ যে জিনিসটাকে আপনি অ্যাসিডিটি বলছেন, গ্যাস বলছেন, বদহজম বলছেন, লুজ মোশন বলছেন, কনস্টিপেশন প্রবলেম বলছেন, ফিস্চুলা, পাইলস, ভগন্দর, এই সমস্ত প্রবলেম বলছেন, এটা কোনো প্রবলেমই নয়। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাদের যে খাবার, সেই খাবার যতক্ষণ হজম হবে না ততক্ষণ আপনি কিছু বলতে পারবেন না। কেন বলুন তো? কারণ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের কাজ হচ্ছে খাবার হজম করা। আর হজম হলে আমাদের শরীরে কি তৈরি হয়? একটা রস তৈরি হয়, নিউট্রিশন রস। কারণ পটল, কুমড়ো এটা কিন্তু আমাদের মাথায়, আমাদের পায়ে চলে যায় না, সেগুলো খাবারগুলো কে হজম করে? গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট। সে হজম করার পরে একটা রস তৈরি করে, এবং এই রস থেকে আমাদের শরীরে তৈরি হয় কি? রক্ত। রক্ত, সেখান থেকে আমাদের শরীরে তৈরি হয় মাংস। মাংস থেকে আমাদের শরীরে তৈরি হয় মেদ বা চর্বি বা ফ্যাট। মেদ থেকে আমাদের শরীরে তৈরি হয় অস্থি বা হাড়। তাহলে মেদ থেকে আমাদের শরীরে তৈরি হয় অস্থি বা হাড় বা আমাদের স্কেলিটন সিস্টেম। অস্থি থেকে আমাদের শরীরে তৈরি হয় মজ্জা বা বোন ম্যারো। এই মজ্জা থেকে আমাদের শরীরে তৈরি হয় কি? শুক্র বা হরমোন, দ্যাট ইজ মেল হরমোন অ্যান্ড ফিমেল হরমোন। তার মানে এই 1, 2, 3, 4, 5, 6, এই 6টা জিনিস দিয়ে কিন্তু আমাদের শরীর নির্মাণ। আমি জানি মেডিকেলে যারা পড়াশোনা করেন তারা হয়তো একটু অন্যভাবে পড়েছেন, আমি মেডিকেল লাইনে যাচ্ছি না, আমি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের খাবার যদি হজম হয়, সেখান থেকে একটা রস তৈরি হয়। সেই রস যখন তৈরি হয় তখন কিন্তু আপনার শরীরে রক্ত তৈরি হবে। আর সেই রক্ত ঠিকমতো তৈরি হলে মাংস রিলেটেড প্রবলেম নয়, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই 6টা জিনিস দিয়ে আমাদের শরীর নির্মাণ, তবে গিয়ে সম্ভব। আর যদি এই রস কাটা হয়, তার মানে বুঝতে পেরেছেন বাকি সব কাটা। রস কেন কাটা? কারণ যদি আমার বদ হজম হয়, হজম না হয়ে বদহজম হয়েছে, তাহলে কিন্তু রস তৈরি হবে না। তার মানে খাবার আমাদের শরীরের কি? খাবার আমাদের শরীরের শক্তি বা এনার্জি। তাহলে আমি খাবার হয়তো খেয়ে নিলাম, খুব টেস্টি খাবার খেয়ে নিলাম, জাপান থেকে, জার্মান থেকে এসে, দুবাই থেকে এসে আমি আরাম করে খেয়ে নিলাম, কিন্তু সেই খাবারটা যদি হজম না হয়ে বদহজম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় যে জিনিসটা শরীরের জন্য, সেগুলো কিন্তু আমাদের শরীর পাবে না, আর তখনই ঘটবে দুর্ঘটনা। বুঝতে পেরেছেন? তার মানে ওই জোয়ানের জল বা মৌরি ভেজানো জল আপনার কী কাজে লাগবে? আপনার শরীরে রক্ত কম যদি হয়, মাংস যদি কম হয়, মেদ যদি কম হয়, অস্থি যদি কম হয়, মজ্জা রিলেটেড যদি প্রবলেম হয় বা হরমোন রিলেটেড প্রবলেম হয়, তাহলে আপনি সারাবেন কিভাবে? তাকে সারাতে গেলে আপনাকে রসকে ঠিক করতে হবে। রস ঠিক হলে কি? হজম ঠিক হতে হবে। আর হজম কখন ঠিক হবে? যখন আমরা আমাদের খাবারটা খাবো। এবারে এই যে খাবার, আমরা জানি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট তাকে হজম করে, এটা আমরা পড়েছি বিজ্ঞানের ভাষায়। আমরা আমাদের যে খাবারটা খাই, সেটা আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট কীভাবে হজম করে সেটা বড় জানার দরকার, না হলে কিন্তু এই পুরো ব্যাপারটা ধোঁয়াশা থেকে যাবে। চলুন আমরা দেখে নিই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট আমাদের খাবারকে কিভাবে হজম করছে। আমরা যখন কোনো খাবার খাই, তখন আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন, সেটা কিভাবে হজম করে সেটা আমরা একটু জানবো। এটা হচ্ছে একটা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের একটা পোর্শন, বৃহদান্ত্র বলছি। এই যে রাস্তা, আমরা সায়েন্টিফিক্যালি অনেক কিছু জিনিস আলোচনা করছি না, জিনিসটা বোঝার চেষ্টা করছি। তাহলে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে 39 ট্রিলিয়ন মাইক্রোবস বা জীবাণু তারা অবস্থান করে। তারা কি করে? আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোকে কি করে? বায়োকেমিক্যাল প্রসেসে হজম করার ব্যবস্থা করে। এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে আমাদের প্রায় 70% ইমিউন সেল অবস্থান করছে। ইমিউন সেলের কাজ কি? রোগ প্রতিরোধ করা। এবারে আমরা যখন কোনো খাবার খাই, সেটা কি করছে? এই যে 39 ট্রিলিয়ন জীবাণু, এদেরকে বেসিক্যালি বলা হয় প্রোবায়োটিক। প্রোবায়োটিক
এই প্রোবায়োটিক তারা কি করে, তারা তৈরি করে পোস্টবায়োটিক। পোস্টবায়োটিক বা SCFAS, শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড। কিন্তু কিভাবে? যখন তাদের সঙ্গে যুক্ত হয় প্রিবায়োটিক। তার মানে এটা হচ্ছে আমাদের সুস্থ শরীরের জন্য একটা খাদ্য শক্তি তৈরি করার ফর্মুলা। তার মানে আমি প্রোবায়োটিক খাবো, দ্যাট ইজ কল আমাদের খাবার। এই প্রোবায়োটিক খাবারের মধ্যে থাকে ছোবড়া বা ফাইবার। তার মানে ছোবড়া বা ফাইবারযুক্ত খাবার যখনই আমার শরীর পাচ্ছে, মানে ফাইবারের সঙ্গে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ফাইবার থাকা দরকার এরকম খাবার, তার সঙ্গে প্রোবায়োটিক মানে আমাদের এই জীবাণু, তারা কি করছে, একটা বায়োকেমিক্যাল প্রসেসে তৈরি করছে পোস্টবায়োটিক। তখন গিয়ে আমাদের শরীর কি পাচ্ছে, শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরের এনার্জি বা শক্তি তৈরি করতে সহযোগিতা করছে। এবারে এই প্রসেসে আপনার মুখে ভালো লাগছে এরকম কোনো খাবার যেটা কিনা প্রিবায়োটিক নয়, এরকম আহার যদি আপনি শরীরে দেন, যেটা আজকে সারা পৃথিবীর মানুষ ভুল করছে, স্বীকার করতে চাইছে না। যেদিন স্বীকার করবে সেদিন আমি থাকবো কিনা আমি জানি না, কিন্তু যারা স্বীকার করে এই খাবারটা খাচ্ছে তারা কিন্তু অনেক অনেক সুস্থ হচ্ছে ডে বাই ডে। তার মানে আমরা যদি খাবার খাই প্রিবায়োটিক, তবে গিয়ে আমাদের ট্রিলিয়ন অফ জীবাণু তারা প্রোবায়োটিক খাবারটাকে হজম করে তৈরি করছে পোস্টবায়োটিক। যেমন যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, একটা গাছ, একটা গাছ তার বেঁচে থাকার জন্য কি লাগবে, মাটি লাগবে, জল লাগবে, আর কি বাতাস লাগবে, আর সূর্যের আলো, সানলাইট। একটা গাছের বেঁচে থাকার জন্য আমাদের মাটি, জল, বাতাস আর সূর্যের আলো, এই চারটে জিনিস হলে একটা গাছ বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে গাছের বেঁচে থাকার প্রধানতম শক্তি বা প্রধানতম সরঞ্জাম। ঠিক তেমনি আমাদের শরীরের খাবারটা হতে হবে প্রিবায়োটিক, তবে গিয়ে প্রোবায়োটিক তারা সঠিকভাবে কাজ করে শরীরে তৈরি করতে পারবে পোস্টবায়োটিক। যখনই এই জিনিসটা শরীরে তৈরি হবে না, তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে ইমিউন সেল অ্যাক্টিভ হয়ে গিয়ে তারা তৈরি করে ফেলবে ইনফ্লেমেশন। তার মানে আমার যখনই শরীরে বদ হজম, তাহলে মিষ্টি খাবার সঙ্গে মাংস খাবার সঙ্গে ধুম জ্বর কিসের জন্য? কারণ তুমি যে খাবারগুলো খেয়েছো সেটা মুখের স্বাদের জন্য, তোমার ভেতরে আছে প্রোবায়োটিক, সে এই খাবারটাকে কি করতে পেরেছে, সে এই খাবারটাকে কি করতে পারেনি, পোস্টবায়োটিক তৈরি করতে পারেনি। তার ফলে কি হয়েছে, আমাদের শরীরের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে বাধা সৃষ্টি করেছে। কিভাবে? ইনফ্লেমেশন, তার সঙ্গে সোয়েলিং হতে পারে, তার সঙ্গে পেন বা ইচিং হতে পারে, তার সঙ্গে ফিভার হতে পারে। তার মানে এই যে 1, 2 and 3 and 4, এই চারটে ম্যানিফেস্টেশন, মানে ইমিউনিটি সেলের বা ইমিউনের শক্তির 4 ধরনের অস্ত্র আছে। একটা কি হবে, ইনফ্লেমেশন, মানে কি প্রদাহ, ফুলে যাবে। 2 নম্বর কি, সোয়েলিং, রস জমে যাবে। 3 পেন বা যন্ত্রণা, পেট ব্যথা, ফিভার, জ্বর। তাহলে এই সমস্ত জিনিস কে তৈরি করছে? ইমিউন সেল। কেন তৈরি করছে? কারণ আমি যে খাবারটা খেয়েছি আমার জীবাণুদের সেই খাবারটা পছন্দ হয়নি। তাহলে জীবাণু পেটের ভেতরে কেন আছে বুঝতে পেরেছেন? আমাদের শরীরকে বাঁচানোর জন্য, দ্যাট ইজ কল গুড ব্যাকটেরিয়া। তারা আমাদের শরীরকে কী করছে, বায়োকেমিক্যাল প্রসেসে খাদ্য হজম করার জন্য সহযোগিতা করছে। এবার আপনি কি করলেন, মুখরোচক চানাচুর খেয়ে ফেললেন, আপনি মুখরোচক তেলে ভাজা খেয়ে ফেললেন, আপনি মুখরোচক টমেটো চাটনি খেয়ে ফেললেন, তখন শরীর কি করবে, তার ভেতরে খুঁজতে থাকবে প্রিবায়োটিক বা তার খাদ্য গুণাবলী। সেটা যখন জীবাণুরা তাকে ডাইজেস্ট করতে পারবে না, তখন কি হবে, শরীরের মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে। শরীরের গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে একটা হড়হড়ে একটা জায়গা, যেমন গালে যদি জিভ দিয়ে ঘষি তাহলে দেখবে একটা হড়হড়ে একটা পিচ্ছিল জায়গা, সেটা ক্ষত হয়ে বাইরে বেরিয়ে যাবে। তার ফলে কি হবে, এই যে ইনফ্লেমেশন, প্রদাহ,
তাহলে আপনার এই রাস্তায় যদি প্রদাহ হয় তাহলে কি হবে, একটা হিউজ কনস্টিপেশনের প্রবলেমে আমরা শিকার হব, মানে আপনার খাওয়া বাইরে বেরোবে না। তাহলে আমাদের শরীরের ইমিউনিটি ডিসঅর্ডারের ফলে কি হলো, হয় ইনফ্লেমেশন, সোয়েলিং বা পেন বা ফিভার। তার ফলে আমাদের শরীরে কি হবে, বদহজম হয়ে যাবে, গ্যাস তৈরি হয়ে যাবে, পেট সাফ হবে না। এই পেট সাফ হলো না, গ্যাস তৈরি হয়ে গেল, তখন কি হবে, তখন খিদে পাবে না। এই সময় আপনি জোর করে খেতে চাইবেন, কিংবা খাবারটাকে একটু মশলাদার করার চেষ্টা করবেন, লঙ্কা দেবেন, বেশি নুন দেবেন, বেশি ঝাল দেবেন, বেশি টক দেবেন। তাতে কি হবে, এই খাবারটা আরও বেশি করে এখানে আসবে, পড়ে পড়ে পচবে। তা এই পচে যাওয়া খাবার আমাদের শরীরকে আরও ডিস্টার্ব করে দেবে। তার মানে এখান থেকে যদি আমি ছোট করে বলতে চাই, আপনাকে খাবার খেতে হবে জীবাণুদের, না হলে কিন্তু জীবন বাঁচবে না। আপনি জীবাণুকে বাঁচাবেন, জীবাণু আমাদেরকে বাঁচাবে। আমি যদি আমাকে বাঁচাতে চাই জীবাণুকে ছাড়া, তাহলে কিন্তু আমাদের শরীরের ব্যান্ড বেজে যাবে, যেটা কিন্তু আজকের দিনে হচ্ছে। আর মডার্ন মেডিকেল সায়েন্স এখান থেকে ক্যামেরা ঢুকিয়ে, তারা দূরবীন লাগিয়ে, রক্ত পরীক্ষা করে, তারা বিভিন্ন রকম স্ক্যান করে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। তখন 20টা বছর আপনার পেরিয়ে গেছে বিভিন্ন মেডিসিন খেতে খেতে। আজকে যদি এই জিনিসটা আপনি বুঝতে পারেন, তাহলে একদিনের মধ্যে আপনার এই প্রবলেম সলভ হতে পারে। তার মানে আমাদের যে খাবারটা খেতে হবে জীবাণুদের প্রয়োজনীয় খাবার, সেটা কি, সেটা হচ্ছে ছোবড়া জাতীয় খাবার। এই ছোবড়া জাতীয় খাবার আমরা কোথা থেকে পাবো, এই উদ্ভিদ থেকে পাবো বা গাছপালা থেকে পাবো। কারণ একমাত্র গাছপালা যে খাবার আমাদেরকে দেয়, সেখানে কিন্তু ছোবড়া আছে। যেমন শশা ছোবড়া জল, তরমুজ ছোবড়া জল, কলা ছোবড়া জল, এ ধরনের যত রকমের খাবার, সেই খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের হজমের কোনো অসুবিধে হবে না। তাহলে পেটের রোগে যারা ভুগছেন তাদের মাথায় কি রাখতে হবে, খেতে হবে জীবাণুদের প্রিয় খাবার, আপনার প্রিয় খাবার নয়। তাহলে কিন্তু খাবারটা সুন্দর করে হজম হয়ে যাবে। এরপরে এই জীবাণুরা যখন অখুশি হয়, তখন আমাদের শরীরে কিভাবে দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি করে, চলুন সেটা দেখে নিয়ে এবারে। তাহলে খাবার কেমন হবে, খাবার হবে জীবাণুদের প্রিয় খাবার, জীবাণুদের প্রিয় খাবার। তাহলে কারণ জীবাণুরা যদি হজম করে, তাহলে জীবাণুদের প্রিয় খাবার খেলে আমার কি হবে, শরীরে কোনো সমস্যা হবে না। আর আমাদের যে প্রিয় খাবার, আমাদের প্রিয় খাবার আমাদের কি করতে হবে, কম করতে হবে বা বাদ দিতে হবে। তার মানে পেটের রোগকে যদি আমরা সারাতে চাই, জীবাণুদের প্রিয় খাবার খাও আর নিজের প্রিয় খাবারকে কম করো। দেখবেন ছোট বাচ্চা অনেক সময় দেওয়াল চেটে খায়, দেওয়াল চেটে কিন্তু সে পেট ভরায় না, মজা নেয়। আসল খাবার সে মায়ের দুধ খায়। তাহলে আমরা আমাদের প্রিয় খাবার একটু আধটু খেলেও খেতে পারি। আমরা যে বেশিরভাগ খাবার খাই, সেই খাবারটা কিন্তু রান্না করা খাবার। এবারে রান্না করা খাবার আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। 1 নম্বর যদি দেখেন, রান্না করতে গেলে আমাদের দিতে হবে নুন বা সল্ট। এই যে সল্ট, এই সল্ট আপনি 1 চামচ নুন মুখে রেখে দেখুন, দেখবেন আপনার গালটা সাদা হয়ে যাবে, ভেতরের যে মিউকাসটা ওটা খসে বেরিয়ে যাবে, গাল জ্বালা জ্বালা করবে। তার মানে সল্ট আমাদের জন্য খাবার নয়। এই যে বিভিন্ন রকম ধরনের আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের হোয়াইট ডিসচার্জ প্রবলেম, শুধু নুন খাওয়া যদি 1 সপ্তাহ বন্ধ করে দেয়, তার হোয়াইট ডিসচার্জ বন্ধ। তার হোয়াইট ডিসচার্জটা কি, আমাদের মিউকাস মেমব্রেন গলে বাইরে বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর, আমরা কি করি, খাবারের মধ্যে চিনি ব্যবহার করি। চিনি মানে কি, সালফার। চিনি তৈরি করতে গেলে প্রচুর সালফার ব্যবহার করতে হয়। আর সালফার মানে বুঝতে পারছেন, বারুদ জাতীয় জিনিস, যেটা আমাদের শরীরের জন্য কোনোভাবেই প্রয়োজনীয় জিনিস নয় এবং আমাদের শরীরকে ক্ষতি করে। 3rd, আমাদের দিতে হবে তেল রান্না করার জন্য, মানে অয়েল। এই অয়েল আমরা কিভাবে তৈরি করি, খাবারকে পুড়ে সেটা কার্বন হয়ে যায়। মানে একটা কার্বন, তেলটা যখন কড়ায় পড়ে তার যে হাইড্রোজেনটা উড়ে বেরিয়ে যায়, তাহলে হাইড্রোজেনের বাদে যে জিনিসটা, যেটা কার্বনটা, সেটা কড়ায় পড়ে থাকে এবং সেটা দিয়ে আমরা পটল কুমড়ো তৈরি করে খাই। আর আমরা বলি শশাতে অনেক বিষ দেওয়া হয়, টমেটোতে অনেক বিষ দেওয়া হয়। তুমি প্রতিদিন যে তেলটা ব্যবহার করছো, সেই তেলটা কি করছে, তোমার শরীরে ওই হাইড্রোজেনেটেড অয়েল যেটা দিয়ে তুমি খাবারটাকে রান্না করছো, সেটা তোমার শরীর হজম করতে পারছে না। 4, আমরা খাবারটাকে ভেজে রান্না করি, মানে ফায়ার দিতে হয়।
তার মানে সেটা পুড়ে যায়। খাবার থেকে আমরা কি পাই? ভিটামিন পাই, মিনারেলস পাই, প্রোটিন পাই, ফ্যাট পাই, ফাইবার পাই, কার্বোহাইড্রেট পাই। তাহলে এই সমস্ত খাবারগুলো যখন আপনি তেলে ভাজছেন বা আগুনে পুড়ছে, আপনার কি মনে হয় ভিটামিনটা একই অবস্থায় থাকে? এই সব জিনিসগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তার ফলে আপনি যে খাবারটাকে শক্তিশালী হিসেবে খাচ্ছেন শরীরকে শক্তি দেওয়ার জন্য, সেটা কিন্তু প্রপারভাবে যাচ্ছে না। এবং এই প্রসেসের জন্য আমরা কিন্তু ফর্মুলা তৈরি করেছি, রান্না ইজ ইকুয়াল টু কান্না। তার মানে রান্না করা খাবার আমাদের জন্য কিন্তু বিষ। তাহলে খেতে হবে কোনটা? বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা। কেন কাঁচা খেতে হবে? কারণ কাঁচা খাবারে কি আছে? ছোবড়া আছে। ছোবড়া কাদের খাবার? জীবাণুদের খাবার, আমার মাইক্রোবসের খাবার। তাহলে জীবাণুরা যদি খেতে পারে তবেই সেই খাবারটা আমার হজম হবে। তার মানে যাদের পেটের সমস্যা তারা এমন খাবার খায় জীবাণুরা খুশি হয় না, জীবাণুরা সব বাড়ি চলে গেছে। আর জীবাণুরা বাড়ি চলে গেলেই কোলাইটিস, জীবাণুরা বাড়ি চলে গেলেই বদহজম, জীবাণুরা বাড়ি চলে গেলেই আলসার, জীবাণুরা বাড়ি চলে গেলেই কনস্টিপেশনের প্রবলেম বা আদার্স যত রকমের প্রবলেম আপনার শরীরে হয়। কারণ জীবাণুরা আপনার শরীরকে বায়োকেমিক্যাল প্রসেসে হজম করছে না। অ্যাকর্ডিং মেডিকেল ভাষা, অ্যাকর্ডিং মেডিকেল সায়েন্স, তারা কিন্তু এটাকে মানতে রাজি নয়। তারা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দিয়ে আপনাকে অপারেশন করে সেট করার চেষ্টা করে, কিন্তু তার লাভ কি হয়? আলটিমেট আপনার প্রবলেম আজও পর্যন্ত আপনার প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। এই ফর্মুলাতে যদি আপনি 1 সপ্তাহ চলেন তাহলে কিন্তু আপনার প্রবলেম অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমরা যদি এই প্রসেসে আমাদের খাবার খেতে পারি, আমাদের কিন্তু সমস্যা অনেক কমে যাবে। এবারে এই জিনিসটা আমার পেটে গিয়ে এই যে এতগুলো রোগের সৃষ্টি করছে, সেটা কিভাবে করছে সেটা একটু দেখে নিতে হবে। এবারে সুস্থ যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, তার যদি চেহারাটা খানিকটা এরকমভাবে আমরা ভাবার চেষ্টা করি, এটা ছিল যখন গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট আমাদের সুস্থ আছে। এবারে যখনই আমাদের দীর্ঘদিনের বদ হজম, তার ফলে ইমিউন ডিসঅর্ডারের জন্য আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্টটা ইনফ্লেমেশন হয়ে ধীরে ধীরে কি হয়? এরকম ন্যারো হয়ে যায়। এটা বাইরে থেকে আমরা দেখতে পাই না, তার কারণ যদি ফুলে যায় জিনিসটা তাহলে ভেতরের রাস্তাটা কিন্তু সরু হয়ে যায়। তখন এইখানে অনেক নোংরা খাবার জমে আছে, এখান থেকে একটু আধটু বাইরে বেরোচ্ছে, যার ফলে শরীরে ভয়ঙ্করভাবে গ্যাস বা বায়ু বেড়ে যায়। তার মানে আপনার শরীরে যদি গ্যাস বা বায়ু বেড়ে যায়, গ্যাস বা বায়ু আমাদের শরীরে থাকার তো কোনো জায়গা নেই, তারা কিভাবে শরীরকে ডিস্টার্ব করে বিভিন্ন রকম ঝামেলা তৈরি করছে। এবারে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট ইনফ্লেম হয়ে ভুল খাওয়ার জন্য ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে মিউকাস মেমব্রেন গলে বাইরে বেরিয়ে গিয়ে বা জীবাণু যারা মাইক্রোবস ছিল তারা অলরেডি এখান থেকে বেরিয়ে গেছে, তার জায়গায় ব্যাড ব্যাকটেরিয়া এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের কোলনের জায়গা দখল করেছে। তার ফলে শরীরে ভয়ঙ্কর লেভেলের গ্যাস বায়ু বেড়ে গেছে। এর ফলে যে গ্যাস, সেই গ্যাস আমাদেরকে কিভাবে ডিস্টার্ব করছে? এটা হচ্ছে আমাদের শিরদাঁড়া, মেরুদণ্ড, আর এর ভেতর থেকে আমাদের নার্ভাস সিস্টেম ওপর নিচে গেছে। এইটা হচ্ছে আমাদের পেট। পেটের এখানে যদি গ্যাসের চাপ দেয়, এখানে যদি গ্যাসের চাপ দেয়, অসুবিধে কিন্তু খুব বেশি হবে না। কিন্তু যদি এই গ্যাস আমাদের এই পেছন পোর্শনে বা নার্ভাস সিস্টেমে এসে চাপ সৃষ্টি করে, তখন সেই চাপ আমার শরীরে ছড়িয়ে পড়ছে সারা শরীরে। যদি আমার এই চাপ হাঁটুতে এসে সৃষ্টি হয়, তাকে আমরা বলছি আর্থারাইটিস। এটা যদি কোমরে গিয়ে চাপ সৃষ্টি করে, ডাক্তারবাবুরা বলছে L5 L4 নাকি বেঁকে গেছে। অনেকে কিন্তু এই সমস্যা নিয়ে আসেন আমার কাছে, L4 L5 বেঁকে গেছে, কোমরে বেড লাগানো, আমাকে অপারেশন করতে হবে। এই প্রেশার, বায়ুর প্রেশার যদি আমাদের হাতে চলে যায় তাহলে আমাদের কিন্তু ফ্রোজেন শোল্ডারের প্রবলেম। যদি এই প্রেশার আমাদের ঘাড়ে চলে যায়, আমরা কিন্তু স্পন্ডেলাইটিস এর প্রবলেমে ভুগতে থাকবো। এই প্রবলেম যদি মাথায় চলে যায়, দ্যাট ইজ কল মাইগ্রেন।
এটা যদি বুকে চাপ দেয়, আমরা বুকে ব্যথাও অনুভব করব, তাহলে প্রবলেম তৈরি করছে কি গ্যাস বা বায়ু। এটা দেখে অনেকে হয়তো হেসে ফেলবেন যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেছেন। একটু অন্যভাবে বুঝুন না, দেখুন না একটা পেশেন্টকে এভাবে সুস্থ করা যায় কি না। অনেক তো অপারেশন সার্জারি, অনেক তো আমরা বিভিন্ন রকম মেডিসিন খাওয়ালাম। তার মানে এই যে গ্যাস বায়ুকে যদি আমরা রিলিভ করতে পারি, কিভাবে? আমাদের কোলনকে ক্লিন করে বা কোলন ডিটক্সিফিকেশন করে। তার মানে গ্যাস বায়ু যদি রিলিফ হয়ে যায়, আমাদের শরীরের কতগুলো প্রবলেম সলভ হয়ে যেতে পারে। এবারে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের কাছে কি কি হাতিয়ার আছে? তাহলে শরীর কিন্তু আমাদের মতো করে চলবে না, আমাদেরকে শরীরের মতো করে চলতে হবে। সমাধান তাহলে কি? আমাদের এই সমস্যা থেকে সমাধান, সেটা খুব সহজ সূত্র আমি বানিয়েছি এতক্ষণ ধরে, যেটা আমরা বোঝার চেষ্টা করলাম। দ্যাট ইজ কল বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা। কেন কাঁচা বুঝতে পারছেন? কারণ এখানে মাইক্রোবস জড়িয়ে আছে, জীবাণু। কারণ আপনার জীবন তো নয়, আপনার জীবাণু, জীবাণুকে বাঁচাতে হবে। ফর্মুলা 2 আমরা বলেছিলাম, কান্না বা যন্ত্রণা বা সমস্যা তার কারণ কিন্তু বাড়ির রান্না। তাহলে রান্না করা খাবার আমাদের কি করতে হবে? কমাতে হবে। অ্যান্ড ফর্মুলা 3, আমাদের শরীরের জন্য চাল ও গম আমরা খাবো, কিন্তু খুব কম। চাল থেকে কি খাবার তৈরি হয়? চাল থেকে তৈরি হয় চিড়ে, মুড়ি, ভাত। গম থেকে কি তৈরি হয়? রুটি, আটা, ময়দা, বিস্কিট, পাউরুটি। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর লোক অর্ধেক দেশ চাল খায়, অর্ধেক দেশ গম খায়। সারা পৃথিবীতে হসপিটাল, মেডিকেল সায়েন্স, ওষুধ দেখে নিন আপনি, হাহাকার করছে। তার কারণ কি? তারা প্রচুর পরিমাণে চাল জাতীয় খাবার, প্রচুর পরিমাণে গম জাতীয় খাবার খায়, কিন্তু তাদের খেতে হবে কম। কেন? কিছু তো কারণ আছে। এই চাল গম যেভাবে প্রসেস করা হয়, তারা খুব সিম্পল কার্বোহাইড্রেট। এবারে সারা পৃথিবীতে মানুষের কার্যক্ষমতা অনেক কমে গেছে। কার্যক্ষমতা কমে যায়নি, কাজ করার পরিসর অনেক কমে গেছে। তার ফলে এই সিম্পল কার্বোহাইড্রেট হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে সুগার কন্টেন্ট অনেক বেশি। তার ফলে এই সুগার রক্তকে মোটা করছে, ঠিক করছে, রক্তের ভিসকোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি হয়ে যাচ্ছে। সেই জন্য এই তিনটে জিনিসকে যদি আমরা আপাতত মেনে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের পেটের রোগকে সারাতে পারবো। এরপরে আমি দেখেছি যারা কিনা 10 বছর, 20 বছর, 30 বছর বিভিন্ন রকম পেটের সমস্যায় ভুগেছেন, তাদের অনেক অর্গান ডিস্টার্ব হয়ে গেছে, শরীরের ভেতরে অনেক টক্সিন জমে গেছে। তাদের জন্য কি করতে হবে দেখাচ্ছি। তাদের জন্য করতে হবে কোলন ডিটক্সিফিকেশন। তার কারণ পেটের ভেতরে প্রচুর ভুলভাল জিনিস জমে শ্যাওলা পড়ে গেছে। তাকে যদি পরিষ্কার করে না বের করা যায়, আপনি রাতোরাত সমাধান পাবেন না, এবং সেগুলোই আলসার, সেগুলোই পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আমাদের লিভারটাকে ডিটক্স করতে হবে। লিভার ডিটক্স। আমাদের লিভার কি করে? আমাদের শরীরের যে অতিরিক্ত ক্যালোরি তাকে নিজের কাছে ডিপোজিট করে নেয়, তার ফলে সে নিজে হয়ে যায় ফ্যাটি লিভার। তার মানে কোনো মানুষ যখন আমার কাছে এসে পৌঁছয় বা কোনো মানুষ যখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছয়, তার মানে সে বলছে আমি ফ্যাটি লিভারের শিকার। তার লিভার টেস্ট করার দরকার নেই। ইন্টারনাল মেডিকেল প্রবলেম যদি কারোর হয়ে থাকে, সে লিভার ডিসঅর্ডারে ভুগছে, তার মানে মেটাবলিক সিনড্রোম রিলেটেড প্রবলেম। মেটাবলিক সিনড্রোম রিলেটেড যদি কারোর প্রবলেম হয়ে থাকে, তাহলে তার আলসার, ক্যান্সার, জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, মেরেঞ্জাইটিস, আর্থারাইটিস, বদহজম, কনস্টিপেশন, লুজ মোশন, জ্বর, দাঁত খুলে পড়ে যাওয়া, চুল উঠে যাওয়া, আমার মতো চোখ খারাপ হয়ে যাওয়া, সব কিছুই হতে পারে। মেটাবলিক সিনড্রোমকে ঠিক করতে হবে, তার জন্য লিভার ডিটক্স লাগবে। অ্যান্ড থার্ড, আমাদের করতে হবে মাইন্ড ডিটক্স, দ্যাট ইজ স্ট্রেস ম্যানেজমেন্ট। এর জন্য আমাদের বহু আরোগ্যম সেন্টার আছে। অ্যান্ড ফোর্থ, বডি ডিটক্সিফিকেশন। বডি ডিটক্স, আমাদের শরীরকে বিষ মুক্ত করতে হবে। এই কোলন ডিটক্স, লিভার ডিটক্স, মাইন্ড ডিটক্স, বডি ডিটক্স কোথায় পাবো? dharasamit.com-এ যান, সেখান থেকে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। বাড়িতে বসে এই সমস্ত ডিটক্সিফিকেশান জিনিসগুলো পেয়ে যাবেন। 1 সপ্তাহ ইউজ করুন, ব্যবহার করুন, এবং তার সঙ্গে আমি আপনাকে দেব একটা ফুড চার্ট বা ফুড প্ল্যান। এই ফুড চার্ট
কি আপনি খাবেন, কখন আপনি খাবেন, কতটা আপনি খাবেন, সেই সমস্ত ডিটেলস। এই ডিটেলসটা যদি আপনি 7 দিন 7 ডেজ মেনটেন করেন, তাহলে এই যে অতগুলো রোগের ব্যাপারে আমরা ডিসকাস করছিলাম, পেট রিলেটেড সমস্যা সমাধান পেয়ে যাবে। এই সমস্ত সমাধান পেতে গেলে অলরেডি আমরা বাঁচা মানে কাঁচা, দ্য র ফুড লাইফ আমরা লিখে ফেলেছি। এই বইটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর প্রতিটা মানুষের কাছে থাকা দরকার, যদি সে তার পেটের সমস্যাকে বাড়িতে বসে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া সারাতে চায়। এই বইটা কিন্তু বাজারে অনেক ডুপ্লিকেট চলে এসছে, মানে আমি ওই বইটা লিখিনি, অনেকে কি করেছে আমার নাম দিয়ে নিজেদের মতো করে বইটা লিখে ফেলে বাজারে বিক্রি করছে। সুতরাং সেই বই পড়লে আপনার কিন্তু পেট মাথা সব খারাপ হয়ে যাবে। তাহলে এই বইটা পড়তে হবে। কি করে বুঝবেন এটা আমার লেখা? দেখুন, ল্যামিনা রিসার্চ সেন্টার এটাকে পাবলিশ করেছে এবং এই বইটার একটা ISBN নাম্বার আছে। আমি এই ভিডিওর নিচে ওই ISBN নাম্বারটাও দিয়ে দেবো। যারা বইটা কিনছেন ISBN নাম্বারটা মিলিয়ে নেবেন। যদি ISBN নাম্বার ভুল থাকে, ল্যামিনা রিসার্চ সেন্টার যদি ওই বইটা পাবলিশ না করে, তাহলে কিন্তু ওই বইটা পড়বেন না। ভারতবর্ষের বহু জায়গায় এবং ভারতবর্ষের বাইরেও প্রচুর দেশে এই বইটা ডুপ্লিকেট হয়ে বিক্রি হচ্ছে। সেই জন্য আমি বলবো দ্য র ফুড লাইফ এবং বাঁচা মানে কাঁচা, ল্যামিনা রিসার্চ সেন্টার পাবলিকেশন দেখে নেবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, পেটের রোগ নিয়ে আর ভয় পাবেন না। যদি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান, dharasamir.com কিংবা ফিওনা হার্বালসে গিয়েও যোগাযোগ করতে পারেন। সেখানে আপনি কিছু প্রশ্নের উত্তর দিন, পেয়ে যাবেন আপনার সমাধান। যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর পেটের রোগ নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার নেই। পেটের রোগ কিন্তু কোনো রোগ নয়। পেটের রোগ আমরা সৃষ্টি করেছি সেই রোগটাকে। আমরা যদি সেই রোগটাকে সমাধান করতে পারি, তাহলে পেটের রোগের সঙ্গে জড়িয়ে থাকা অনেক রোগ, পেটের রোগের সঙ্গে কিন্তু ডায়াবেটিস জড়িয়ে, আলসার জড়িয়ে, ব্লাড প্রেশার জড়িয়ে, আর্থারাইটিসও জড়িয়ে, আপনার শরীরে ক্যান্সার জড়িয়ে, আপনার শরীরের যে এপিলেপসি সেই রোগও জড়িয়ে, তাহলে এরকম বহু রোগ পেটের সঙ্গে জড়িয়ে আছে। তাহলে সেগুলো কিন্তু সমাধান করতে পারবো শুধু পেটটাকে সামলালে। পেট কিন্তু আমাদের জিভের স্বাদের জন্য জিনিস নয়, পেট আমাদের শক্তির ভাণ্ডার। সে শক্তি তৈরি করে দেবে, আর শক্তি তৈরি করার জন্য আমাকে শক্তি তৈরি করার কাঁচামাল দিতে হবে। সুতরাং আজকেই আমরা এখানে ভিডিও শেষ করছি। এরপরে কি নিয়ে ভিডিও বানাবো আপনারা লিখে পাঠাবেন, এরপরে কি নিয়ে ভিডিও আপনাদের প্রয়োজন সেটা লিখে পাঠাবেন, আর আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিও তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।